সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আটক আরও ৪৭ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় গতরাতে থাইল্যান্ড থেকে তারা ঢাকা পৌঁছায়। ১৭ দিন সাগরে ভাসার পর ৮ মাস আগে তাদের ঠাঁই হয় থাইল্যান্ডের কারাগারে। সুনামগঞ্জের ইকবাল ২ লাখ টাকার চুক্তিতে দালালের মাধ্যমে সাগর পথে পাড়ি দেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। টানা ১৭ দিন সাগরে ভাসার পর ঠাঁই মেলে থাইল্যান্ড কারাগারে। ইকবালের মতো অনেক বাংলাদেশির একই ভাগ্য বরণ করতে হয়। দেশে ফেরার পর অনেকেই তুলে ধরলেন তাদের দুঃসহ স্মৃতির কথা। কন্ট্যাক্টে ছিলাম যে ওই জায়গায় পৌঁছানোর পরে আমি টাকা দিই। কত টাকার কথা কন্ট্যাক্ট ছিল? আমার কন্ট্যাক্ট ছিল ২ লক্ষ টাকা। 2 লক্ষ টাকা, হ্যাঁ। পরে তো আমি যাইতে পারি না, ওই আটকে খাইলাম, থাইল্যান্ড টিকিট ধরে খাইলাম। 50,000 টাকা নগদ দিছি দালালের। আর আমাদের যেভাবে বলেছি সেভাবে আমরা কোনো কিছুই পাইনি। 17 দিন শিবের ভিতরে, ট্রলারের ভিতরে থাকার পর 3 দিন আমাদের খাদ্য ফুরায় যায়, 3 দিন আমরা না খেয়েছিলাম। আমাদের নিয়ে গেল শিবে নিয়ে 8 মাস অনেক কষ্টে আছিলাম। পেশাব করতাম করলে কইছে আরো পরে তুই কইছে আরেকবার কইছি যা পেশাব না করলে হইতেছে না, তুই দুমছে মাস করছিস। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কারাগারে আটকে থাকা বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ভেরিফিকেশনের প্রসেসটা শেষ করার পরে তারপরে আমরা প্রসেস করছি যে তাদেরকে ফেরত নিয়ে আসার, এবং এটা আমরা আসলে সরকার এবং আইওএম, যেহেতু আইওএম সবসময় আমরা সরকারকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি, অতএব তাদেরকেও আমরা এই ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা সহায়তা করছি আর কি। মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে গত মাসে মানব পাচারকারীদের কয়েকটি আস্তানা ও গণকবরের সন্ধান মেলার পর পাচার ঠেকাতে সতর্ক হয় ইন্দোনেশিয়া সহ ৩ দেশ। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য আইনজীবী সালমা আলী। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত সালমা আলী। প্রথমেই জানবো যে এই যে মানব পাচারের যেই সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটা দীর্ঘ দিন যাবতী সমস্যাটা আছে, তবে সাম্প্রতিক সময়ে আমরা এটি যেহেতু বিভিন্ন দেশে, বিশেষ করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই দেশগুলিতে তারা অভিযান শুরু করেছে, ফলে এটা অনেক বেশি মাত্রায় আমাদের সামনে চলে এসেছে। তো আপনারা বাংলাদেশে যে কমিটি আছে সেটা কি ধরনের মনিটরিং করেন, কিভাবে এটা রোধ করা যায়, সেই ব্যাপারে সরকারের উদ্যোগগুলি কেমন, সেটা যথেষ্ট কার্যকর কিনা? ধন্যবাদ। আমরা ২০০৪ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন পাচারের বিষয়টা খুব ব্যাপকভাবে হচ্ছিল এবং ইউএস গভর্নমেন্ট একটা তাদের ট্রাফিকিং পার্সন রিপোর্টে টায়ার 2 ওয়াচ লিস্টে বাংলাদেশকে দিয়েছিল, তখনই কিন্তু এই মনিটরিং সেলটা হয়েছিল। কিন্তু এইখানে মনিটরিং সেলে কিন্তু বসে একটা সরকারের লেভেলে একটা হয় এবং জিও এনজিও মনিটরিং সেলে আমাদের কিভাবে পাচার বন্ধের জন্য এবং অন্যান্য বিষয়গুলো আলাপ হয়। এবং তারপরে কিন্তু আপনি জানেন 2012-তে একটা খুব ভালো মানব পাচার প্রতিরোধ ও সুরক্ষা আইন হয়েছে। কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে এবং এই পাচার প্রতিরোধে আইনগত সহায়তা দেই এবং ফিরিয়ে আনার ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে 12 সালের এই যে নদীপথে যেটা সমুদ্র দিয়ে যেই পাচারটা, এটা কিন্তু যারা ফিরে আসছে তারা কিন্তু 2012-ই এই শক্ত আইনটা হবার পরে কিন্তু বেশি পাচার হয়েছে। তার মানে স্থলপথে বিশেষ করে প্লেনে করে যে সমস্ত যেত ভিকটিমরা, তাদেরকে এই যে পাচারকারীরা, সংঘবদ্ধ পাচারকারীরা তখন তাদের রুট চেঞ্জ করে এই দিকে কিন্তু অনেক বেশি পাচার করেছে, যেটা আগে হয়তো যেত 2-4 জন, সেটা বেশি। অতএব এটা একটা ভয়াবহ অবস্থা, এটা একটা ন্যাশনাল ইস্যু। এখন এই দুর্যোগ ন্যাশনাল দুর্যোগের হবে, এটা সবাই মিলে আমাদেরকে এটা প্রতিরোধ করতে হবে। আমরা ডেফিনেটলি, আমি পাচার প্রতিরোধের একজন কমিটির মেম্বার হিসাবে যেরকম আমি করব এবং সহায়তা করব, যেখানে হোম মিনিস্ট্রি যথেষ্ট অনেকগুলো মিটিং করেছে এবং সেখানে স্পেসিফিক করণীয় কি এসব কাজ হচ্ছে। কিন্তু এটা যেমন সরকারকে প্রেশার ক্রিয়েট করতে হবে, সেভাবে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। আমার এখানে স্পেসিফিক আমি বলবো যে এই যে যারা ফেরত এসছে, আমরা মহিলা আইনজীবী সমিতি আমরা কিন্তু 3টা উখিয়া এবং টেকনাফে এবং কক্সবাজার আমাদের অফিস আগেই ছিল, সে একটা অফিস খুলেছি যেখানে আইওএম দেখলেন এবং আরও অনেক সংগঠন কাজ করছে। সেখানে আজকে একটা মিটিং হয়েছে যেখানে মানবাধিকার কমিশনের থেকে একজন সদস্য গিয়েছেন এবং এখানে সমস্ত জেলা প্রশাসনের অফিসে মিটিং হয়েছে। অতএব ইস্যুটাকে সেভাবে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা
একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে আমি বলতে চাই কেসগুলা কিভাবে হচ্ছে, যেখানে আমি বলবো এখন কিন্তু আমরা প্রশাসনের সবাই কিন্তু এটার সঙ্গে জড়িত। এখানে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করছে তাদেরকে ইনোসেন্ট লোককে অ্যারেস্ট করছে কিনা এটা মনিটর করতে হবে। আমি হোম মিনিস্ট্রির এবং পুলিশের যেখানে আমরা মনিটর করব, ফ্যাক্ট ফাইন্ডিং করছি আমরা, সেখানে এইখানে যে তদন্তগুলা সেই তদন্তগুলা সিআইডির মাধ্যমে হোক। আমরা জানি সিআইডিতে অনেক ভালো ভালো এক্সপার্ট আছে এই পাচার বিষয়ে কেসগুলাকে তদন্ত করার, এবং এই বিষয়গুলাকে সেইভাবে তদন্তগুলা হোক। এবং এখানে আমাদের যে কেসগুলো হবে ভিকটিমদেরকে, আমরা যেমন ভিকটিম যারা শিশুরা আসছে তাদেরকে তাদের বাড়িতে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে পাচার করা না এমন একটা ছেলেকে, যেমন কালকেই আমরা ইন্টারভিউ করেছি যে এসছে গত কয়েকদিন আগে এসছিল, তাদের দেখা যাচ্ছে হসপিটাল থেকে তাকে তুলে নিয়ে যায় মুক্তিপণ চাচ্ছে। আমাদের পাচারের ভিতরে মুক্তিপণের স্পেসিফিক একটা নেই, কিন্তু এই ইনভেস্টিগেশনের ভিতরে যখন বের হয়ে আসবে পাচারের কেস করলে, ইনভেস্টিগেশন যখন বের আসবে তখন কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিন্তু মুক্তিপণের জন্য একটা সেকশন আছে। অতএব এই বিষয়গুলো কিন্তু খুব গভীরে দেখতে হবে। সেই বিষয়ে আমাদের এই যে যারা পাচারের সঙ্গে জড়িত তাদের যে নেটওয়ার্কটা সারা দেশেই আছে সেইটা খুঁজে বের করা বা এই নেটওয়ার্কটাকে ধরে যারা পাচারের সঙ্গে যুক্ত আছে অপরাধী তাদেরকে বের করার ক্ষেত্রে সরকার যথেষ্ট তৎপরতা চালাচ্ছে কিনা, এই ব্যাপারে আপনারা যেই তথ্য পাচ্ছেন তার থেকে কি মনে হয় যে এটা বের করা কতটুকু সম্ভব হবে? আমার মনে হয় কিছু কিছু পদক্ষেপ আমার মনে হয় কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। হ্যালো, জি আপা শুনতে পাচ্ছেন? জি। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা যে আমাদের যারা রক্ষক তারা ভক্ষক, এই ইনভেস্টিগেশনগুলা মনিটর করার জন্য একটা টাস্ক ফোর্স করা হোক। আমাদের কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে বিশেষ করে আড়াইয়ে পোষে কিছু রিপ্যাট্রিয়েশনের জন্য টাস্ক ফোর্স আছে, কিন্তু আমার অনুরোধ থাকবে এই হোম মিনিস্ট্রির মাধ্যমে আমাদের এনজিও এবং জিও মিলে একটা টাস্ক ফোর্স এটা ওয়াচ করার জন্য করতে হবে, যেখানে মানবাধিকার কমিশনের আমি বলবো তারাও থাকুক এর সঙ্গে। সেই টাস্ক ফোর্সের মাধ্যমে এইগুলা দেখতে হবে, কেন আসল আসামি, আসল অর্গানাইজ ক্রিমিনাল যারা তারা আমি একটা প্রেস কনফারেন্স করছিলাম ওই এলাকায়, তাদের সহযোগী কিন্তু অনেকেই আছেন, লোকাল প্রশাসন থেকে আরম্ভ করে অনেকেই কিন্তু এর সঙ্গে জড়িত। অতএব এইটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ, এবং এটার সঙ্গে আমাদের কিন্তু শুধু আমাদের দেশ না, এখানে মায়ানমার থেকে আরম্ভ করে থাইল্যান্ড, মালয়েশিয়ার অনেক পাচারের চক্রের অর্গানাইজ ক্রিমিনালরা জড়িত আছে। অতএব এইটা শুধু বাংলাদেশের ভিতরে না, এইটা কিন্তু বায়োল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে এবং আমাদের ফরেন মিনিস্ট্রির সঙ্গে মিলে সবাই মিলে করতে পারে। আমরা বলতে চাই যে আমরা দেখলাম যে থাইল্যান্ডে একজন আর্মি অফিসার ধরা পড়লেন, সেখানে কিন্তু এইখানে আমাদের দেশের ইনভেস্টিগেশন করে বার করতে হবে। আমরা জানি যে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে ওখানে, এবং কিছু কিছু যেটা আমি এখন তদন্তর খাতিরে এখন বলতে চাই না, কিছু কিছু সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আরও বেশি অর্গানাইজ ক্রিমিনালদের ধরার জন্যে আরও বেশি শক্ত হাতে আসতে হবে, এবং এক্সপার্ট বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে নিয়ে করতে হবে। আমরা আমাদের মতন যেটুক আমাদের দায়িত্ব আছে সেই হিসাবে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় শিশুদের, বড়দের ফ্যাক্ট ফাইন্ডিং করে তাদের কাছ থেকে তথ্য জোগাড় করার চেষ্টা করছি। তারপরেও এইভাবে সবাই মিলে এই কাজটা করতে হবে, এবং আমার মনে হয় এলাকায় যারা আছেন প্রশাসনে তাদের না করে বাইরের থেকে ঢাকার থেকে এবং সিআইডির মাধ্যমে এই তদন্তগুলা হোক। আমি আবারও বলতে চাই, তাহলে যদি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।